আয় বাড়াতে দ্রুতই ভাগ করা হবে এনবিআরকে, যেখানে রাজস্ব নীতি তৈরি করবেন কর বিশেষজ্ঞরা, আর আমলাদের হাতে থাকবে তা বাস্তবায়নের দায়িত্ব। বাজেট নিয়ে সিপিডির সংলাপে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য বক্তারা বলেন, নতুন কর কাঠামো বোঝা বাড়াবে তুলনামূলক কম আয়ের মানুষের ওপর, আর প্রবৃদ্ধির চেয়ে বরং জ্বালানি সংকট সমাধানে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেটের সম্পদ নতুন বাজেটে মাত্র 25,000 টাকা বাড়িয়ে 4.25 লাখ টাকা করমুক্ত আয়সীমা প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যেখানে সর্বনিম্ন 5% করহার স্তর তুলে দিয়ে নির্ধারণ করা হয় 10%। হাইলাইট করেছেন প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি জানায়, নতুন কর কাঠামোয় 30 লাখ টাকার বেশি আয়কর দেন এমন ব্যক্তিদের তুলনায় কম আয়ের মানুষের উপর করের চাপ বাড়বে, যা কর ব্যবস্থার ন্যায্যতা বিরোধী। একই সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 74,000 কোটি টাকা থোক বরাদ্দের ব্যয় নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। Lower income groups bear a higher tax burden increase compared to those who are earning over 30 lakhs. সংলাপে অর্থনীতিবিদরা জানান, বিনিয়োগের জন্য নয়, ঋণ এখন টিকে থাকার হাতিয়ার। অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে জানিয়ে তা কমাতে সম্পদ কর, উত্তরাধিকার কর চালু সহ সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দেন তারা। Implementation failures is as big a problem as corruption. If you calculate the figures, it may be more than capital flight. And the third one is what I would call institutional waste. Unnecessary offices, state-owned enterprises, 122 mone ache. Only 37 are in a way functioning. 22 are non-functioning. In this budget, I mean, there have been issues of tax reforms and other things, but in my view, a properly designed wealth tax is very much needed for the country. We need to move towards a system where some kind of inheritance taxation should be brought in place in order to tackle this growing inequality. Otherwise, আর ব্যবসায়ীরা বলেন, প্রবৃদ্ধি নয়, বরং টিকে থাকতে বিদ্যমান কারখানা সচল রাখার দিকে নজর দেওয়া জরুরি। and for that energy is the biggest headache and we cannot see the real plan of actions how they're gonna ensure the existing energy. বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্কারের অংশ হিসেবে 2 ভাগ করা হবে এনবিআরকে, যেখানে রাজস্ব নীতি তৈরি করবেন কর বিশেষজ্ঞরা। বাংলাদেশের মেজর ট্যাক্সেশন প্রবলেম এন্ড বিয়ারের প্রবলেম হচ্ছে পলিসি মেকিং। ইফ ইউ গেট দ্যাট রাইট টু স্টার্ট উইথ, only 50% problem is solved. So policy level, we want the expert group to make the policy, not the bureaucrats. The expert group will make the policy. Bureaucrats' job is to execute it. So we are bifurcating this and hopefully it will work again. গ্যাস বিদ্যুৎকে প্রধান সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অন্তত 1.5 বছর লাগবে এসব সমাধানে। ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। মইনুল হাসান, 71, ঢাকা। একরকম রেওয়াজ ভেঙেই ভারতের আগে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে অর্থনৈতিক বিষয়দের পাশাপাশি কূটনৈতিক বিচারেও তার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার চেয়েও বড় কথা হলো, সফরের আগে দেশটির জন্য দেয়া হয়েছে বিপুল সুবিধা, যার মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন, বাজেটে বৈদ্যুতিক গাড়ির শুল্কমুক্ত সুবিধা ইত্যাদি। বিশেষজ্ঞরা বলছেন, উপহারের ডালি নিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশের জন্য আনতে পারে বড় সুযোগ। ইমদাদ হোসেনের প্রতিবেদন। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে। বাংলাদেশকে বদলে দেওয়ার প্রত্যয়ে এক অনন্য পরিকল্পনা নিয়ে ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল 4 মাসে সারা দেশ চষে বেড়ালেও মালয়েশিয়া হয়ে চীনই হচ্ছে তার প্রথম বিদেশ সফর। তবে সেখানেও যেন পুরনো রেওয়াজ ভাঙলেন তিনি। তা হলো ভারতের আগে চীন যাত্রা, যা বিভিন্ন মহলে তৈরি করেছে আলোচনার খোরাক।
তবে দেশটির জন্য যেন ডালা ভর্তি উপহারই নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। যেমন সফরের সপ্তাহখানেক আগে চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদন দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত চীনা অর্থনৈতিক অঞ্চল। অন্যদিকে নেওয়া হয়েছে চীনে বিডার প্রথম বিদেশি কার্যালয় চালুর উদ্যোগ। সরকার গঠনের 1 মাসেরও কম সময়ের মধ্যে এর বাইরে বাজেটে সৌর প্যানেল, ব্যাটারি, ইলেকট্রনিক গাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান আমদানি ও প্রস্তুতিতেও দেওয়া হয়েছে ব্যাপক সুবিধা, যার সবচেয়ে বড় সরবরাহকারী দেশ চীন। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর এই প্রস্তুতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা প্রায় $18 বিলিয়ন মতো আমাদের বাণিজ্য, যদিও বড় বাণিজ্য ঘাটতি আছে। এখানে বিনিয়োগ আকর্ষণ করতে পারি, বিশেষত চীনের যেসব সানসেট ইন্ডাস্ট্রি আছে সেগুলো যদি আমরা এখানে আনতে পারি, আনোয়ারাতে যে স্পেশাল ইকোনমিক জোন করার কথা বলা হচ্ছে বা ফ্রি ট্রেড জোন করার কথা বলা হচ্ছে, এখানে যদি আসে তাহলে আমাদের একদিকে কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ এটা যেমন আসলো, অন্যদিকে চীনের বাজার আমরা ব্যবহার করতে পারি। প্রস্তাবিত বাজেটে বড় সুখবর আছে চীনা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের জন্য, কারণ এপিআই উৎপাদনের জন্য নতুন 51টি কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয়, ওষুধ শিল্পের আরও 17টি মৌলিক কাঁচামালে শূন্য শুল্ক আরোপের প্রস্তাবও করা হয়েছে বাজেটে। ফলে সুবিধা পাবে ওষুধ শিল্পে কাঁচামাল সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলো। এ বিশ্লেষক বলছেন, দেশের অর্থনীতি শক্তিশালী করে এমন কৌশলী চুক্তি করতে হবে বাংলাদেশকে। চামড়া বলেন, ইলেকট্রনিক্সের, আইটি বা যে সোলার, বিভিন্ন ঔষধ কারখানা করতে চায়, হাসপাতাল করতে চায়, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তারা করতে চাচ্ছে। আমরা চাচ্ছি আগে আমাদের প্রোডাক্টটা ওদের কাছে ইন্ট্রোডাকশন করার জন্য, ওরা যাতে বুঝতে পারে এই পণ্যটা বাংলাদেশে। আমাদের দেশের স্বার্থ বজায় রেখেই এগুলো করতে হবে, যাতে করে পরবর্তীতে এটা আমাদের জন্য কোনো একটা সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়। বর্তমানে বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস চীন। সবশেষ অর্থ বছরে যেখান থেকে আনা হয় প্রায় $21 বিলিয়ন পণ্য। ইমদাদ হুসাইন, 71, ঢাকা। ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, অধ্যাদেশ বাতিল সহ 7 দফা দাবিতে এবার অবস্থান কর্মসূচিতে গ্রাহকেরা। নিয়ন্ত্রক সংস্থার আশ্বাসের 3 দিন পর আবারও আন্দোলনে নামলেন ব্যাংকটির সচেতন গ্রাহকেরা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা দাবি জানান এস আলমের হাতে থাকা শেয়ার আগের মালিকদের ফিরিয়ে দেওয়ার। বলেন, স্বাধীন পর্ষদ গঠন না হলে শৃঙ্খলা ও আমানতকারীদের আস্থার চরম সংকট কাটবে না। এ সময় ব্যাংকের লুণ্ঠিত সব অর্থ উদ্ধার ও এস আলমের সব সম্পদ বাজেয়াপ্ত ও লুটেরাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। একটি সৎ যোগ্য পেশাদার পরিচালনা পরিষদ গঠন করেন, তাহলে আমাদের কর্মসূচি পালন করতে হবে না। আপনি সেই ব্যবস্থা না করেন, তাহলে বাংলাদেশের সকল গ্রাহকদেরকে নিয়ে আগামীকাল আমরা বৃহৎ সমাবেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের যে দাবি 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করব। চলতি অর্থবছরের বিদায়ী মাস জুনের 20 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $195 কোটি 40 লাখ। সবশেষ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে $39 কোটি 56 লাখ, আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $121 কোটি 88 লাখ। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $33 কোটি 53 লাখ আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $43 লাখ। বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক লিমিটেড, $24 কোটি ওপরে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে $3,275 কোটি। উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে খেলাপি দেখানো যাচ্ছে না 1,82,419 কোটি টাকার ঋণ। 1,379 জন ঋণ গ্রহীতার দায়ের করা 845টি রিটের কারণে এসব ঋণ নিয়মিত হিসেবে দেখানো হচ্ছে। ফলে বিপুল অঙ্কের অনাদায়ী ঋণ থাকার পরও ঋণ গ্রহীতারা নিয়মিত গ্রাহকদের মতো সুবিধা ভোগ করছেন। এতে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়ালে থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট 2025 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। 71 টেলিভিশনের 1.5 দশকের গৌরবময় অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে 71 বিজনেস। মৌলিক অনুসন্ধান, তথ্যভিত্তিক বিশ্লেষণ আর সাধারণ মানুষকে গুরুত্বের কেন্দ্রে রেখে নিরন্তর কাজ করে যাচ্ছেন একদল তরুণ সংবাদকর্মী। এরই মধ্যে 71 বিজনেসের বহু প্রতিবেদন সিদ্ধান্ত গ্রহণের খোরাক জুগিয়েছে নীতি নির্ধারণী মহলে।
আরও জানাচ্ছেন রাকিব আল জাবেদ। এক একটি কম্পিউটার কেনার কথা ছিল 7 লাখ টাকায়, অথচ ৭১-এর সংবাদ প্রচারের পর তা নেমে এসেছে মাত্র ৩৩,০০০-এ। কেউ জমা দেননি আয়কর রিটার্ন, কারো মিল নেই হলফনামা ও বিবরণীতে দেখানো সম্পদে। আসছে বাজেটে কর কাঠামোয় শতাধিক পরিবর্তন প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ৮ বছরে ১৫,০০০-এর বেশি জনবল নিয়োগে ভয়াবহ অনিয়ম করেছে ইসলামী ব্যাংক। স্বাস্থ্য থেকে শুরু করে আর্থিক খাত, অর্থনৈতিক সুশাসন কিংবা রাজস্ব ব্যবস্থাপনা, সবকিছুতেই অদম্য সাহসে প্রশ্ন করার এক নতুন দিক উন্মোচন করেছে ৭১ বিজনেস। মাত্র ৬ মাসের পথচলায় দেশের অর্থনৈতিক সাংবাদিকতাকে যা দিয়েছে নতুন এক মাত্রা। শুরু থেকেই ভিন্নধর্মী অনুসন্ধান, বিশ্লেষণ ও গল্পের খোঁজে নিরন্তর ছুটে চলেন ৭১ বিজনেসের তরুণ সংবাদকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি, ব্যাংক খাত থেকে বাড়তি সুবিধা নেওয়ার প্রবণতা আর ক্ষমতার দাপট দেখিয়ে আইন ভাঙার চর্চাকে রুখে দেয় ৭১ বিজনেস, যার প্রভাব বিস্তৃত হয় মাঠ পর্যায়ে, এমনকি গড়ায় আদালত পর্যন্ত। ব্যাংক খাত নিয়ে তথ্য প্রমাণ ভিত্তিক এবং গণমানুষের সাথে সম্পর্কিত খবরে জোর দেয় ৭১ বিজনেস। প্রকল্প বাস্তবায়ন ও সেসব ঘিরে পুকুর চুরির বহু ঘটনা তুলে আনে ৭১ বিজনেস, যার অন্যতম উদাহরণ ছিল স্বাস্থ্য খাত। যেমন ৭ লাখ টাকায় কম্পিউটার কেনার চেষ্টা মুখ থুবড়ে পড়ে ৭১ বিজনেসের খবরে। রাষ্ট্রের অপচয়গুলো আমরা কমাতে পেরেছি, এটা খুব আনন্দ দেয়। প্রতিষ্ঠানগুলো ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পায়। এখানে আসার পর আমি দেখেছি যে এই ভয়টা নেই। এসব দেখে মনে হতে পারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া। অন্তর্বর্তী সরকার এবং সেই আমলে নেয়া নানা সিদ্ধান্তের অসঙ্গতি সাহসিকতার সাথে তুলে ধরে ৭১ বিজনেস। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আমদানি থেকে শুরু করে প্রার্থীদের ভুয়া হলফনামা আড়াল হয়নি কিছুই। অর্থ পাচারের এই তথ্যগুলোও কিন্তু প্রমাণ করা বা তুলে আনা বা নথিপত্র খুঁজে বের করা, সেটাও কিন্তু দুঃসাধ্য এবং কঠিন কাজ। তবে ৭১ বিজনেস কিন্তু সেই জায়গাটায় বরাবরের মতোই সাপোর্টিভ। বছর জুড়ে প্রভাবশালীদের কর ফাঁকি আর এনবিআরের নানা তথ্য উপাত্ত ছিল ৭১-এর পর্দায় নিয়মিত ঘটনা। বাজেটের তথ্য সবার আগে দর্শকদের জানিয়ে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার বিচারে এক অনন্য উচ্চতায় পৌঁছে ৭১ বিজনেস। মধ্যপ্রাচ্য যুদ্ধে টালমাটাল স্থানীয় জ্বালানি বাজারের সবশেষ খবর সবার আগে তুলে আনে ৭১ বিজনেস। পোশাকের আড়ালে অর্থ পাচার, রপ্তানি খাতের সংকট, উদ্যোক্তাদের সমস্যাগুলো গুরুত্বের সাথে উঠে আসে ৭১-এর পর্দায়। আমার না, আমি কি ব্যবসা করিনি। আপনি কোত্থেকে? আমি ব্যবসা করি না বাবা, এটা মাল আমি আইনা দিছি। উৎসবের আগে নতুন টাকার অবৈধ বাণিজ্য, বাজার নিয়ে সাধারণ মানুষের সংকট ও হতাশার গল্প এবং পুঁজিবাজারের নানা অসঙ্গতি তুলে আনে ৭১ বিজনেস। অবৈধ বাণিজ্য এবং জনপ্রত্যাশার যে জায়গা আছে, মানুষের যে জায়গাটা, সেটা আমি তুলে ধরতে পেরেছি আমার স্টোরির মাধ্যমে। প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, সেটি নিয়েও আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং একাধিক রিপোর্ট করেছি যেটার ইম্প্যাক্ট আসলে পড়েছে। কেবল স্থানীয় খবর নয়, বিশ্ব অর্থনীতির সবশেষ তথ্যও তুলে আনতে সক্রিয় ৭১ বিজনেসের সংবাদকর্মীরা। বৈশ্বিক বাণিজ্য নীতি, আঞ্চলিক সংকট, সম্ভাবনার চ্যালেঞ্জের বহুমাত্রিক বিশ্লেষণ উঠে আসে সবার প্রথমে। মূলত বিশ্ব অর্থনীতি কিভাবে স্থানীয় বাজারকে প্রভাবিত করে তা সহজভাবে আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অর্থনৈতিক ও বাণিজ্যিক খবরাখবরগুলো সবার আগে বিশ্লেষণ করে উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। অর্থনীতির গতি প্রকৃতির সাথে অর্থনৈতিক সাংবাদিকতার গুরুত্ব সবসময় অনুধাবন করে ৭১ কর্তৃপক্ষ। তাই তো ভিন্ন কিছু প্রত্যাশা আর লক্ষ্যকে সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করে ৭১ বিজনেস। গুরুত্বের জায়গা হলো যে রাজনৈতিক সরকার দীর্ঘদিন পর বাজেট দিচ্ছে। শুধু সংবাদ নয়, দেশের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিশেষ অনুষ্ঠানও সমৃদ্ধ করে চলেছে টিম ৭১ বিজনেসকে। এই মুহূর্তে আপনি আরো ১০,০০০ কর্মসংস্থান বাড়াবেন, এরকম চিন্তা ভাবনা করতে পারছেন কি? রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। 11%-এর নিচে ব্যাংক কোনো ব্যাংকই